তোকে আমি ছাড় সর্বনাশকে কিছু শেষ করে ফেলে দেবো। দাদা দাদা দাঁড়াও দাদা, কুলজিৎ দাদা, অর্জুন দাদা, ধাবায় এত কাস্টমার রয়েছে আর তোরা বাচ্চাদের মতো মারামারি করছো কেন? কি ভাববে এরা আমাদের ব্যাপারে? এই তুই যা, তুই কিচেনে যা, কাজ কর। আরে যা না। দেখে নেবো তোকে আমি। কি বললি? দেখে নিবি আমাকে? একটা কথা কান খুলে শুনে রাখ, বেশি বাড়াবাড়ি যদি করিস না তোর হাত আমি ভেঙে দেবো। বেঈমান, মুখ সামলে। দেখো না, দুই ভাইয়ের মধ্যে আবার আজকে ঝগড়া হয়েছে। সুনিতা বৌদি আর ইন্দিরা বৌদি দুজন মিলে ওদেরকে একটু বোঝাও না। এরকম যদি চলতে থাকে তাহলে ধাবা বন্ধ করতে হবে। এরকম কথা বলিস না গোপী। আমি ইন্দ্রর সাথে কথা বলছি, দেখছি এদের মধ্যে ঝামেলাটা কি করে মেটানো যায়। সুনিতা বৌদি, আমিও না হাঁপিয়ে উঠেছি বলে বলে। অনেক হয়ে গেছে ঝগড়া কুলজিৎ দাদার সঙ্গে। আমারও একই অবস্থা রে। আমিও বুঝতে পারছি না যে কুলজিৎ এই ব্যাপারটা কেন বুঝছে না। অর্জুন তো নিজের ভাই, শত্রু তো নয়। ঠাকুরপো, এই ঝামেলা কতদিন চলবে? কে ঝামেলা করেছে? আমি ঝামেলা করেছি? কে ঝামেলা করছে তা নিয়ে কি যায় আসে? শুধু বলো যে হাতাহাতিটা কবে থামবে। যখন কুলজিৎ মানুষের মতন ব্যবহার করবে। আমি মানছি, যখন ধাবা শুরু করেছিলাম তখন ও বেশি টাকা দিয়েছিল, আমি কম টাকা দিয়েছিলাম। কিন্তু বৌদি এখন 6 বছর হয়ে গেছে, দুজনের পুঁজিও ফেরত পেয়েছি, কিন্তু আজও লাভের টাকা একই হিসাবে দেয়, আর এমন ভাবে দেয় মনে হয় ভিক্ষা দিচ্ছে। বৌদি, তুমি কুলজিৎকে বোঝাও আমার সাথে যেন কোনো অবিচার না করে। ও আমারও একটা মেয়ে আছে, মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে। ঠাকুরপো, আমি আরতি আর মোহিতের দিব্যি করে বলছি, আমি রোজ বোঝাই, আজকেও বোঝাবো। তুমি না গলিও না। সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে গো। হোক খারাপ, ব্যবসা ব্যবসার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়, আর বাড়ি বাড়ির জায়গায়। ছেলে মেয়ে কোথায়? 9টা বেজে গেছে। আরতি ওর বন্ধুদের সাথে জয়েন্ট স্টাডি করতে গেছে। আর মোহিত? ও ওর বন্ধুদের সাথে ফিল্ম দেখতে গেছে। বাহ, খুব ভালো। ওরা বললো আর তুমি মেনে নিলে? আরতি বয়ফ্রেন্ডের সাথে যে ঘুরতে বেরোয়নি তুমি জানলে কি করে? আর মোহিত যে নেশা ভাঙ করছে না তুমি নিশ্চিত? আমি আমার ছেলে মেয়েদের ভরসা করি। আর আমার উপর ভরসা নেই? নিজের কাজটাও সামলাতে পারো না, ছেলে মেয়েকেও সামলাতে পারো না, আর আমাকে একের পর এক এগিয়ে যাচ্ছ। আমি তো শুধু এটাই বলছিলাম যে তোমার আর ঠাকুরপোর মধ্যে সম্পর্ক ভালো হতে পারে। এই ব্যাপারে আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বলতেও চাই না। এই নাও কি। প্রীতি, তোর ক্ষীর ফ্রিজে রেখে দিয়েছি, তুই ঠান্ডা খাবি তো? হ্যাঁ মা। আমাদের এই ছোটবেলায় ক্ষীর নিয়ে কুলজিৎ আর আমার সঙ্গে খুব লড়াই হতো। মা, আমাকে আরো একটু দাও, তুমি ওকে বেশি দিয়েছো। মা সবসময় দাদাকে বেশি দিত, কম দিলে ছুঁয়েও দেখতো না ও। আজকে না আমি অনেক ক্ষীর বানিয়েছি, কিছুটা ক্ষীর তুমি গিয়ে কুলজিৎ দাদাকে দিয়ে এসো। সারা পৃথিবী ওকেই খুশি করার দায়িত্ব নিয়ে বসে আছে না? একটা লোভী মানুষ ভাগের টাকাটা পর্যন্ত ঠিক মতন দেয় না, আর ওকে আমি আমার ঘরে বানানো ক্ষীর খাওয়াবো? তোমরা একই মায়ের পেটের দুই ভাই, যেরকম আমাদের হিন্দুস্তান আর পাকিস্তান, এক না একদিন তো মিল হতেই হবে। তাহলে আজকে কেন নয়? তুমি যাও আর গিয়ে ক্ষীরটা দিয়ে এসো, এসব ভুলে যাও। যত ইচ্ছা ক্ষীর খাওয়াও ওকে, কিন্তু আমার আর ওর মধ্যে এই ঝামেলা কোনোদিনও মিটে যাবে না বলে দিলাম।
ইন্দিরা ক্ষীর পাঠিয়েছে কুলজিতের জন্য। তুমি নিজেই ভেতরে এসে দিয়ে দাও না ওকে। না না বৌদি, এই ক্ষীর দেওয়া নিয়ে আবার না ঝগড়া শুরু হয়ে যায়। কেন ঝগড়া করো তোমরা? ঝামেলাটা শেষ করো না, এতে কার লাভ হচ্ছে? নিজে এসেছিল? হ্যাঁ গো। জানো তো, ও ছোট থেকেই আমার সাথে মারামারি করত এই ক্ষীরের জন্যে। মা সব সময় ওকে 2 চামচ বেশি ক্ষীর দিয়ে দিত, তবুও সবসময় এই কথাই বলতো, মা কেন বেশি ক্ষীর কুলজিৎকে দেয়। ধাবার লাভের ক্ষেত্রে একই রকম হচ্ছে। তোমরা দুজন কেন জেদ ধরে রয়েছো? একবার সামনাসামনি বসে পরস্পর কথা বলে নিচ্ছ না কেন? কেন মিটিয়ে নিচ্ছ না বিষয়টা? পাঞ্জাবের অমৃতসর। দিনটা ছিল ৩রা অগস্ট ২০১৫। আজকের পর বড় ভাই কুলজিৎ বস্তি আর ছোট ভাই অর্জুন বস্তি কখনো নিজেদের মধ্যে লড়াই করবে না। হ্যালো। হ্যালো, আমি বলছি ঠাকুরপো। হ্যাঁ নমস্কার বৌদি। কুলজিৎ ক্ষীরটা খেয়েছিল? ক্ষীর তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু তোমার দাদা কোথায়? সারা রাত বাড়ি ফেরেনি। তোমার ওখানে নেই তো? বহুদিন ধরে ও আমার বাড়িতে পা দেয়নি। অদ্ভুত কথা, রাত্রে ক্ষীর খেলো আর বাড়ি থেকে এই বলে বেরোলো যে আজ আমি আমার ভাইয়ের সাথে সব ঝামেলা মিটিয়ে ফেলবো। এরকম তো কিছুই হয়নি বৌদি। কাল রাতে তোমাদের বাড়ি থেকে ফিরলাম, তারপর টিভি দেখে শুয়ে পড়লাম। মা, বাবার গাড়িটা তো দেখতে পাচ্ছি না, আর ফোনটাও বন্ধ বলছে। হে ভগবান, ঠাকুরপো গেল কোথায় তোমার দাদা? কি হলো গো? যত আজে বাজে কথা বলছে বৌদি। বলছে কুলজিৎ কাল রাত এখানে আসার জন্য বেরিয়েছিল, আমাদের ঝামেলাটা মেটানোর জন্য, আর তারপর বাড়ি ফেরেনি। কিন্তু আমি তো ভেবেছিলাম ক্ষীর দেওয়ার পর তুমি দাদার সঙ্গে বেড়াতে বেরিয়েছো। আজে বাজে বলো না তো, আমার তো কুলজিতের সঙ্গে দেখাই হয়নি। বৌদির হাতে ক্ষীরটা দিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম একা। আমাকে তো এটাই বলে বেরিয়েছিল একটু পাইচারি করে আসি, আর অর্জুনের সাথেও দেখা করব, আর যে করেই হোক সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়েই বাড়ি ফিরবো। তখন প্রায় কটা বাজে? এই 9:30 পৌনে 10টার কাছাকাছি। সুনিতা, আমি একটু ঘুরে আসি। আমি অর্জুনের সাথে কথা বলবো, ঝামেলাটা মিটিয়ে ফেলবো। তখন শুয়ে পড়ি। খুব ক্লান্ত ছিলাম, সেই জন্য রাতে আর জাগিনি। কিন্তু যখন সকালে উঠলাম দেখলাম যে মানুষটা বাড়ি ফেরেনি, ফোনও সুইচ অফ আসছে। আরতি, মা আরতি, ওঠ না একটু, শোন না, তোর বাবা কোথায়? তুই রাতে কটার সময় এসেছিস? তুই কি তোর বাবাকে দেখেছিস? কোথায় গেছে বলতো? আমি কি করে বলবো মা, আমি তো 11টায় এসেছিলাম, তোমাদের বেডরুম বন্ধ ছিল, ভাবলাম ঘুমিয়ে পড়েছো, তো শুয়ে পড়লাম। মোহিত, মোহিত, ওঠ ওঠ না। শোন, তুই রাত্রে কটায় ফিরেছিস? কি হয়েছে মা? বল না কটার সময় ফিরেছিস? দেরি করেছিলাম, প্রায় 1টা নাগাদ। বাবাকে দেখেছিস তুই? না। পরে সকালে মোহিত বলল যে ওনার গাড়িটা দেখা যাচ্ছে না, আর ফোনও সুইচ অফ আসছে। তখন আমি ভাবলাম যে হয়তো ধাবায় চলে গেছে। তখন আমি গোপীকে ফোন করলাম, কিন্তু গোপী বলল যে ও ওখানেও যায়নি। স্যার, কুলজিৎ বস্তির ফোন এখনো সুইচ অফ আছে। সকাল থেকে সুইচ অফ পাচ্ছি, আমি কতবার ফোন করেছি। আরতি, যখন 11টার সময় তুমি ফিরলে তখন তোমার বাবার গাড়ি কি পার্ক করা ছিল? আমি জানি না স্যার, আসলে ভালো করে দেখিনি, আমি একটু ভয় পেয়েছিলাম। কেন? ভয় কেন লাগছিল? স্যার, আমি জয়েন্ট স্টাডির জন্য ক্লাসমেটের কাছে গেছিলাম, ওখানে দেরি হয়ে যায়, ভাবলাম যে মা বাবা রাগারাগি করবে, এই জন্য আমি নিজের চাবি বার করে নিলাম। আমি চুপচাপ ঘরে ঢুকলাম আর সোজা গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। আমি গাড়ির ব্যাপারে তো ভাবিইনি। মোহিত, রাত 1টায় তুমি ফিরেছিলে,
তো তুমি নোটিস করোনি কম্পাউন্ডে গাড়িটা পার্ক করা আছে কি নেই? না স্যার, আমিও তো নোটিস করিনি। আমার তো অনেক বেশি দেরি হয়ে গেছিল। আমি চুপচাপ ঘরে ঢুকি আর তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ি। যদি কোনো শব্দ হতো তো বাবা জেগে যেত, তারপর অশান্তি হতো, প্রশ্নর পর প্রশ্ন। কিন্তু উনি তো বাড়িতে ছিলেন, তাই তো বললেন আপনি। হ্যাঁ স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদের চারজনের কাছে ডুপ্লিকেট চাবি আছে, আর ও ওর চাবি নিয়ে গেছিল। গাড়ির নাম্বার PB XY 562E, লাল রঙের স্যান্ট্রো। ঠিক আছে, আমরা গাড়ির জন্য এক্ষুনি অ্যালার্ট করছি। মোহিত, তোমার কাকার নাম্বারটা দাও। নমস্কার দাদা। নমস্কার। কুলজিতের কোনো খবর? আগে না অর্জুন দাদা, আমার মন তো খালি কু ডাকছে। এমনি এমনি কোথায় চলে গেল? আগে তো দাদা এরকম কখনো করেনি। ওইটাই তো আমার খুব চিন্তা হচ্ছে রে, কখনো করেনি এরকম। হ্যালো, অর্জুন বসছি। আগে হ্যাঁ বলছি। আমি সাহেবনগর থানা থেকে PSI আহুজা বলছি। হ্যাঁ স্যার বলুন স্যার। তোমাকে এক্ষুনি থানায় আসতে হবে, অপেক্ষা করছি আমরা। কি হলো দাদা? পুলিশ স্টেশন থেকে ফোন এসছে, আসছি আমি। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটা সুইচ অফ আছে। বৌদি, অর্জুন বলছিল যে কাল রাতে ওর সাথে দাদার দেখাই হয়নি। হ্যাঁ, হয়তো দেখা হয়নি, কিন্তু ও আমাকে বলে গেছিল যে ও একটু পাইচারি করতে যাচ্ছে, অর্জুনের সাথেও কথা বলবে। খুব আশ্চর্যের ব্যাপার, বেড়াতে তো অর্জুনও বেরিয়েছিল, কিন্তু একা। ও তো বলছিল যে দাদার সঙ্গে ওর দেখাই হয়নি। অর্জুন ঠাকুরপো আগে বেরিয়েছিল। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তো ও আমাকে বললো যে ও সোজা বাড়ি গেছে, টিভি দেখেছে, ঘুমিয়ে পড়েছে। আমি তো তোমার বাড়ি থেকে বাড়ি ফিরে এলাম আর টিভি দেখে শুয়ে পড়েছি। তো আপনি ক্ষীর নিয়ে গিয়েছিলেন আপনার ভাই কুলজিতের বাড়িতে। কুলজিৎ ক্ষীর খুব পছন্দ করতো স্যার, আমার স্ত্রী জোর করলো তাই আর আমি দিতে চলে গেলাম, কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি। বৌদির হাতে ক্ষীরটা দিয়েই আমি বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? অর্জুন বাবু, আপনি আপনার বৌদিকে বলেছেন যে আপনি ক্ষীরটা দিয়ে বাড়ি ফিরে আসেন আর তারপর খানিকক্ষণ টিভি দেখেন, তারপর শুয়ে পড়েন। কিন্তু আপনার স্ত্রী জানিয়েছেন ওখান থেকে ফেরার পর কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন। আগে হ্যাঁ, আমি কিছুক্ষণ হাঁটতে গিয়েছিলাম। ইন্দিরা, আমি ঘুরে আসছি। তো হাঁটতে গিয়েছিলেন আপনি? কে এমনি আশেপাশে? তো যখন আশেপাশে হাঁটছিলেন তো ঘুরতে ঘুরতে দাদাকে চোখে পড়েনি? দেখাই হয়নি? না, দেখা হয়নি। আমি আমার কলোনিতেই ঘুরে বেড়াচ্ছিলাম। আপনি আপনার বৌদিকে কিন্তু এই হাঁটার কথাটা বলেন। আপনি ওনাকে বলেন বাড়ি ফিরে খানিকক্ষণ টিভি দেখে তারপর শুয়ে পড়েন। তার আসলে ঘুরে এসে টিভি দেখেই শুয়ে পড়েছিলাম। এই ঘুরে আসার ব্যাপারটাই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। বড় ব্যাপারটাই আপনার মাথা থেকে বেরিয়ে গেল। অর্জুন বাবু, আপনি একটু মনে করবার চেষ্টা করুন। এমনটা নয় যে ঘুরতে ঘুরতে আপনার দাদার সঙ্গে দেখা হয়েছিল আর এটাও আপনার মাথা থেকে বেরিয়ে গেছে। কুলজিৎ আর আমার মধ্যে ধাবার লাভ নিয়ে মনোমালিন্য প্রায় চলতো, কয়েকবার হাতাহাতিও হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে কোনো মিলমিশ হওয়ার সম্ভাবনাই ছিল না। যদি ঘুরতে গিয়ে আমার সঙ্গে দেখাও হয়ে যেত তবুও কথা হতো না। ঝামেলা আছে আমাদের মধ্যে। কিন্তু ক্ষীরটা মিষ্টি খাবার, যেটা দাদার জন্য আপনি নিয়ে গিয়েছিলেন। বড় দাদা আমার, ব্যবসা নিয়ে ঝগড়া আছে, কিন্তু রক্ত তো একই না স্যার। তো ব্যাপারটা এমন নয় তো বিজনেসের লড়াইয়ে ভাই ভাইয়ে রক্ত বইয়ে দিল? না না, প্রায়শই ঘটে এসব ঘটনা, আমাদের জন্য নতুন কিছু না। এসব কি কথা বলছেন স্যার? নিজের দাদাকে খুন করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না স্যার। স্যার, কার ট্রেস হয়েছে ওয়াগা রোডে। ওখানকার পুলিশ পেট্রোলিং টিম রিপোর্ট করেছে ওয়াগা রোডে একটা গাড়ি পাওয়া গেছে। গাড়িটা অমৃতসর থেকে বাগা যাচ্ছিল, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার, আমাদের পেট্রোল টিম যখন বর্ডার থেকে ফিরছিল তখনই ওরা এই গাড়ি আর এই লাশটাকে দেখে। ওদের রেকর্ডিং এটা একটা অ্যাক্সিডেন্ট কেস স্যার। এটা কি হয়ে গেল কাকিমা? আমি জানি না বাবু, কিন্তু তোর কাকাকেও পুলিশ কিচ্ছু বলেনি। মা, মা,
আমি পুলিশ স্টেশনেই যাচ্ছি, খোঁজ নিয়ে আসছি ঠিক কি হয়েছিল। এটা খুব খারাপ হলো। সামলাও মা, তুমি তোমাকে। এটা খুব খারাপ হলো। সামলাও মা, তুমি তোমাকে। দুই ভাইয়ের মধ্যে বিজনেস নিয়ে ঝগড়া আছে। একদিন রাতে ছোট ভাই তার দাদার পছন্দের খাবার ক্ষীর নিয়ে দাদার বাড়ি যায়। বড়দা সেই ক্ষীর খাওয়ার পর নিজের ছোট ভাইয়ের সঙ্গে শান্তি ফেরাতে নিজের বাড়ি থেকে বেরোয়, আর পরদিন সকালে তার লাশ পাওয়া যায় নিজের গাড়িতে বর্ডারের রাস্তায়। স্যার, কাল দুই ভাইয়ের মধ্যে ধাবাতে প্রচন্ড হাতাহাতি হয়েছিল। এর মধ্যে নতুন কি? অর্জুন নিজে বলেছে হয়, ওর স্ত্রী বৌদি সবাই বলেছে হয়, ধাবার ম্যানেজারও বলেছে হাতাহাতি হয়েছে। কিন্তু স্যার, ক্ষীর তো রোজ খাওয়া হয় না। তুমি কি এটা বলতে চাইছো ক্ষীরটা অন্য কারণে ব্যবহার হয়েছে? কাকু, কালকে রাতে তুমি বাবাকে নিয়ে কোথায় গেছিলে? এটা কি বলছিস বাবা? কাল তো তোর বাবার সঙ্গে আমার দেখাই হয়নি। মিথ্যে কথা বলছো তুমি। ক্ষীর তো একটা বাহানা ছিল বাবাকে বাইরে নিয়ে যাবার। তুমি ওনাকে খুন করতে এসেছিলে। কি কথা বলছিস তুই? কুলজিৎ তোর বাবা হওয়ার আগে আমার দাদাও, সেটা ভুলে যাস না। ভুলে তুমি গেছিলে যে তুমি ওনার ছোট ভাই। বাবাকে তুমি শত্রু মনে করতে। ধাবাটা হাতিয়ে নেওয়ার ইচ্ছে ছিল না তোমার? খুনি তুমি। মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে, যেটা স্টিয়ারিং এ আঘাত লেগে হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? না, মার্ডার। মাথায় আঘাতটা ইচ্ছে করে করা, অ্যাক্সিডেন্ট বোঝানোর জন্য। মৃত্যু তো এই জন্য হয়েছে। এই দেখুন, গলায় আঘাত, গলায় কাঁচের টুকরো ঢুকে গেছে। কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মৃত্যু গলা টেপার জন্যই হয়েছে। গলা টিপে মারা হয়েছে? হ্যাঁ, আরেকটা কথা। কি? মৃত্যু স্ট্র্যাঙ্গুলেশনের জন্যই হয়েছে, নো ডাউট। কিন্তু যদি গলা টেপা নাও হতো তাও মৃত্যু হতো। কি করে? পয়জন। আমরা ভিকটিমের রক্তে বিষের অস্তিত্ব পেয়েছি। মৃত্যু 12 ঘন্টার উপর হয়ে গেছে, প্রায় 12-18 ঘন্টার মধ্যে। গতকাল প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ কুলজিৎ নিজের বাড়ি থেকে বেরোয়, আর ঘন্টা খানেকের মধ্যেই ওকে মারা হয়েছে। বাবা, ওঠো না বাবা, ওঠো, ওঠো না বাবা। বিষ? এটা কি করে হতে পারে স্যার? ওই ক্ষীরটা তো আমি নিজের হাতে বানিয়েছিলাম। আমি খেয়েছি, অর্জুনও এটা খেয়েছে, আর আমাদের মেয়ে প্রীতিও। স্যার, আমিও তো ওই ক্ষীর খেয়েছি। আর যদি সত্যি ওই ক্ষীরে বিষ থাকতো তো আমার উপরেও এফেক্ট হতো না। দেখুন ইন্দু দেবী, আমরা বলছি না যে ক্ষীরে বিষ আপনি মিশিয়েছেন, কিন্তু ক্ষীর তো আপনার স্বামীই দিয়েছে, তাই না? সেটা তো আমি ওকে জোর করেছিলাম যে ও ক্ষীরটা নিয়ে যায়, দুজনের মিল হয়ে যাবে। এটা কি হয়ে গেল? কিভাবে হয়ে গেল? এই প্রশ্নের উত্তর তুমি ছাড়া আর কে দিতে পারবে? বিষটা সঙ্গে নিয়ে গিয়েছিলে, রাস্তায় মিশিয়েছিলে। তুমি কিন্তু তোমার দাদার বাড়িতে ঢোকনি। তোমার বৌদির হাতে বিষ মেশানো ক্ষীরটা দাও আর ফিরে যাও। মিথ্যে কথা স্যার, বাজে কথা। আমি ক্ষীরের মধ্যে কোনো বিষ টিষ মেশাইনি। আচ্ছা, আর কেউ কুলজিৎকে কেন মারতে চাইবে? ওই ধাবার লভ্যাংশে তুমি সমান ভাগ চাইতে, তাই ভাবলে দাদাকে রাস্তা থেকে সরিয়ে দিই, পুরো লাভটাই তোমার। না স্যার, আমি শুধু আমার প্রাপ্য লাভটুকু চেয়েছিলাম, যেটা লাভের অর্ধেক হয় স্যার। কিন্তু নিজের লাভের জন্য আমি নিজের বড় ভাইকে খুন করতে পারবো না স্যার। তোমার সাথে আর কারা ছিল? আর কত টাকা দিয়েছিলে তুমি ওদের? আমি কাউকে কোনো টাকা পয়সা দিইনি স্যার। আমি বলছি 3টে লোক। স্যার, ফরেনসিক টিমের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী গাড়িতে কুলজিৎ ছাড়াও আরো 3 জনের হাতের ছাপ পাওয়া গেছে। গাড়ির মধ্যে লাশটা দেখার পরেই বুঝতে পেরেছিলাম এটা অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, আর এটা একজনের কাজও নয়। আমি শুধু এটুকু জানি স্যার, আমি ক্ষীরে কোনো বিষ মেশাইনি। আমি কুলজিতের খুন করিনি স্যার, আমার তো ওর সাথে দেখাই হয়নি। যখন ঘুরতে বেরিয়েছিলে তখন দাদার সঙ্গে দেখা হয়েছিল। তোমার ক্ষীরের রাজনীতি তো খুব রং দেখিয়েছে। ক্ষীর খেয়েই দাদার মন গলে গেল। দীর্ঘদিনের ঝগড়া মেটানোর জন্য তোমার সঙ্গে দেখা করলো, কিন্তু সে বেচারা কি করে জানবে ভালোবাসার ক্ষীরের মধ্যে ঘেন্নার বিষ মেশানো? সেরকম কিছু না শুনবে। ও তোমার কাছে এলো সমাধান করতে, আর তুমি বললে ঠিক আছে চলো ড্রাইভে যাই।
তুমি গাড়ি বের করো। তারপর তুমি রাস্তা থেকে দুজনকে তুললে। ওয়াগা রোডে পৌঁছতে পৌঁছতে কুলজিৎ জ্ঞান হারিয়ে ফেললো, আর যে মুহূর্তে জ্ঞানটা হারালো তুমিও সুযোগ বুঝে গলা টিপে ধরলে। তারপর গাড়িটার অ্যাক্সিডেন্ট করালে। তোমরা তিনজনে মিলে এই মার্ডারটাকে একটা অ্যাক্সিডেন্ট দেখানোর চেষ্টা করলে। একটা মন গড়া কথা বলছেন স্যার। আপনিই বলুন, কুলজিৎ গাড়ি কেন বার করবে? আমরা একই কলোনিতে থাকি, রাতের বেলা আশেপাশে কেউ ছিল না, আমরা যে কোনো জায়গায় কথা বলতে পারতাম। অবশ্যই করতে পারতে। খুন কি করে করতে? প্ল্যানটা তো খুন করবার ছিল। তারপর রাস্তার ওই অ্যাক্সিডেন্টের নাটকটা কি করে করতে? দেখো অর্জুন, একটু সময় দিচ্ছি তোমায়। আরাম করে শান্ত হয়ে ঠান্ডা মাথায় ভাবো, আর তারপর তোমার স্টেটমেন্ট দাও। স্যার, স্যার আমি আপনাকে যেটা বলেছি সেটাই সত্যি স্যার। একটা কথা বলছি অর্জুন, আমাদের এই পুলিশ স্টেশন অনেকটাই তোমাদের ধাবার মতন। এখানে আমরাও ছাল ছাড়াই, কাটি, থেতো করি, আর কখনো সখনো বাটনাও বাটি, ভাজাভাজিও করি, মাঝে মাঝে ফোড়নও দিই। আর কিছু ফোড়ন এমনও আমরা দিই যে যার কথা মানুষ চিন্তাও করতে পারে না। কাকিমা তোমরা যাও। আমি তোর মার সাথে কথা বলতে চাই। দাদা, আমার বাবা জেঠুর সাথে এরকম করতেই পারে না। বৌদি, ভাই ভাইয়ের সাথে এরকম করতে পারে কখনো? প্লিজ পুলিশকে বলে দাও বাবা কিচ্ছু করেনি। বাবা জেঠুকে মারতেই পারে না। তাহলে কে মেরেছে? বৌদি, আমার স্বামী। শুধু ধাবায় নয়, তোমার বাড়ির জন্য টাকা ঢেলেছে। তাও ঠাকুরপো এক কথা ধরে পড়েছিল। রোজ মারপিট হতো, বাচ্চা দুষ্কর হয়ে পড়েছিল আমাদের সবারই। আর এখন তো আমি এটা কখনো বলিনি যে এটা ঠিক। আর কুলজিৎ দাদা ভুল ছিলেন, দাদা ঠিক ছিলেন, কিন্তু অর্জুন ওনার খুন করতে পারে না। তাহলে ক্ষীরেও কি করে বিষ মেশাবে? একটা অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে ওই পুলিশদেরও আর তোমাদেরও। ভুল বুঝে তো বসে আছো তুমি। তোমার কি এখনো মনে হয় ওদের রোজকার এত ঝামেলা ঝঞ্ঝাটের পরেও তোমার মনে হয় সম্পর্ক ভালো ছিল? ছিল। যদি তাই ছিল তাহলে ও আমাকে মিথ্যে বললো কেন? কেন বললো যে ও সোজা বাড়ি গিয়ে টিভি দেখে ঘুমিয়ে পড়েছে? কঠোর জিজ্ঞাসাবাদের পরেও অর্জুন বস্তি তার অপরাধ স্বীকার করতে রাজি ছিল না। স্যার, কুলজিতের ফোন রেকর্ড অনুযায়ী সেই রাতে ও অমৃতসর থেকে ওয়াগা রোড গেছিল। আর অর্জুনের রেকর্ড? অর্জুন বস্তির ফোন পুরোটা সময় ওর বাড়িতেই ছিল। অর্জুনের ওয়াইফ এসেছিল স্যার। ও বলছিল যে অর্জুনকে ছেড়ে দিতে। ও বলছিল ওর স্বামী অর্জুন এত সময়ের জন্য বাইরে ছিলই না। খুব বেশি হলেও 10 বা 20 মিনিটের জন্য বাইরে গিয়েছিল। এইটুকু সময়ের মধ্যে ওয়াগা রোডে গিয়ে নিজের দাদাকে মেরে কি করে ফেরত আসতে পারে? ও ওয়াগা রোড পৌঁছতে বিনা ট্রাফিকেই তো আধ ঘন্টা লেগে যায়। এই অর্জুনের বউ না খুব স্মার্টনেস দেখাচ্ছে। বলছে যে অর্জুন বাড়িতে ফোন রেখে গিয়েছিল, 20 মিনিটের জন্যই ওয়াকে গেছিল। ব্যাপারটা এরকম নয় তো যে ও আমাদের ঘুরিয়ে নাক দেখাচ্ছে, তাও আবার ভুল পথে। তোমরা আমাকে অবিশ্বাস করো না তো? ইন্দিরা, প্রীতি, আমি আমার মেয়ের দিব্যি দিয়ে বলছি, আমি বিষ মেশাইনি, আমি কুলজিৎকে মারিনি, আমি কখনো এটা করতে পারি না। অর্থ
অর্থ কি না করায় আহুজা, অপরাধের সব থেকে কমন মোটিভ এটা। আর অর্জুনের তো বুক ফাটতো, তার হিসেবে ওর বড়দা কুলজিৎ ওকে ওর পাওনা টাকা দিত না। ওরা জাস্ট মুখের কথায় দুই ভাই, এই দুজনের আসল সম্পর্ক টাকার সঙ্গে। ঠিক স্যার। আর তাছাড়া এই দু ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। এটা ঠিকই যে ওরা প্রতিবেশী ছিল, ধাবাতে দেখা হতো রোজ। স্যার, প্রতিবেশীদের মত অনুযায়ী এদের দুজনের বেশিরভাগ সময়ই ঝগড়াঝাটি আর মারামারিতেই শেষ হতো। আমি তো অর্জুনকে সন্দেহ না করবার কারণ খুঁজে পাচ্ছি না। কিন্তু স্যার, দুটো পয়েন্টে আমার সন্দেহ আছে। প্রথম, কুলজিৎ তার ওয়াইফকে বলল ও অর্জুনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, মিটমাট করতে। আমি অর্জুনের সাথে কথা বলবো, ঝামেলাটা মিটিয়ে ফেলবো। কিন্তু যখন অর্জুন ক্ষীর দিয়ে বাড়ি ফিরল, ও কিন্তু ওর বউকে বলেনি যে ও দাদার সঙ্গে দেখা করবে। কেন বলবে? এটাই তোর চাল ছিল, এই অ্যালিবাইটাই তো ওর রয়েছে। ও ব্যাস এমনি রাতে হাঁটতে বেরিয়েছিল, তাই ওর দাদার সঙ্গে দেখা হয়নি। স্যার, অর্জুন আর কুলজিতের মধ্যে কোনো কল হয়নি, কোনো কথাও হয়নি। তাহলে অর্জুন কি করে জানলো যে কুলজিৎ ওর সঙ্গে দেখা করতে আসছে? দুজনকে সঙ্গে নেওয়া, ওয়াগা রোডে যাওয়া, খুন করার পর সেটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া, এই সব প্ল্যান কি করে সম্ভব স্যার? দ্বিতীয় পয়েন্ট স্যার, স্যার যদি অর্জুনই ওকে বিষ দিত, তাহলে ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে কেন? অপেক্ষা করত ডেথ বাই পয়জনিং এর জন্য। তোমার দুটো পয়েন্টই দম আছে। আরও একটা পয়েন্ট স্যার, এই দু ভাইয়ের শত্রুতার সম্পর্কে সবাই জানতো, পাড়া, পরিবার, ধাবার কাস্টমাররা সবাই। এবার অর্জুন তো এটা জানতোই, ও যদি ক্ষীরে বিষ মিশিয়ে দেয় তাহলে ও ধরা পড়বেই। আর স্যার, এই ক্ষীর সুনিতা, আরতি, মোহিত এরাও তো খেতে পারত। ও এরকম বোকামি করবে কেন? উপরন্তু আরও দুজনকে জোগাড় করে এত বড় ড্রামা করা, মানে স্যার এই ক্ষীরে নিশ্চয়ই রহস্য আছে। মনে হচ্ছে তোমার কথাই ঠিক আহুজা। শত্রুতার চাটুটা গরম দেখে আই থিঙ্ক অন্য কেউ রুটি সেঁকেছে। বৌদি নমস্কার। এসব কি হচ্ছে? 3 দিনের কালেকশন মোটে 1300। কি করব বৌদি, ব্যবসার বাজার খুবই খারাপ। আশেপাশে আরো 2-3 খানা ধাবা খুলেছে। আপনি আমাকে আরো কিছু সময় দিন, আমি কিছুটা ব্যবস্থা করছি। মা, আজ আসতে একটু লেট হবে। ঠিক আছে। এই বিষয়টার কি কোনো সম্ভাবনা ছিল যে কেউ এই দুই ভাইয়ের শত্রুতার ফায়দা নিয়েছিল, নাকি সত্য এটাই যে অর্জুন বাসি একজন খুবই ধূর্ত খেলোয়াড় ছিল আর সে পুলিশকে ভুল পথে চালনা করে অন্য একটি অ্যাঙ্গেলে ভাবার জন্য বাধ্য করছিল? কিন্তু এই অন্য অ্যাঙ্গেলটি কি হতে পারে? এই বিষয়টার কি কোনো সম্ভাবনা ছিল যে কেউ এই দুই ভাইয়ের শত্রুতার ফায়দা নিয়েছিল, নাকি সত্য এটাই যে অর্জুন বাসি একজন খুবই ধূর্ত খেলোয়াড় ছিল আর সে পুলিশকে ভুল পথে চালনা করে অন্য একটি অ্যাঙ্গেলে ভাবার জন্য বাধ্য করছিল? কিন্তু এই অন্য অ্যাঙ্গেলটি কি হতে পারে? হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ নবীনপুরি বলছি। আগে হ্যাঁ, আমি আমার সাথেই থাকি। আগে হ্যাঁ, আমি চিনি। আগে 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 হ্যাঁ, আমি আসছি স্যার। হ্যাঁ, আমি ওই লাঞ্চের পরে এলে হবে? ঠিক আছে স্যার, আমি আসছি।
সুনিতা দেবী, আপনার ছেলে মোহিত কোথায়? আগে ও বাড়িতে আছে। আর আরতি? ও বাড়িতে আছে, কিন্তু আপনি কেন বলুন তো? কেননা সুনিতা দেবী, আপনার আর মোহিতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা জাস্ট আরতির ইনভলভমেন্টটা জানতে চাই। আমরা কিন্তু কোনো সন্দেহের ভিত্তিতে আপনাদের গ্রেপ্তার করিনি। এই গ্রেপ্তারের পেছনের কারণ হলো তুমি তোমার বাবা আর আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন। পোস্টমর্টম রিপোর্টে খিদের মধ্যে বিষের সন্ধান পাওয়া গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি যে এই বিষ হলো সেই বিষ যা আপনাদের ভেতরে রয়েছে। না, এটা একদম বলবেন না যে সত্যি কথা বলছেন। আমরা কিছুই করিনি, আমরা নির্দোষ। সেই স্টেজটা পেরিয়ে গেছে। যে লোকটা অ্যাক্সিডেন্টের ড্রামা করে আপনাদের সাহায্য করেছিল, অজিত সিং, সে আমাদের কাস্টাডিতে। হেল্পার নাম্বার 2 নাম জিতেশ, এখনো খোঁজ পাইনি। অসুবিধে নেই, ধরে ফেলবো। আপনার দেওরের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু এমন অনেক কিছু পাওয়া গেছে যেটা ইঙ্গিত করছে হয়তো আপনি মার্ডারটা করিয়েছেন। হ্যালো, নবীন পুরী? আগে হ্যাঁ, নবীন পুরী বলছি। আপনি অমৃতসরে থাকেন? আগে হ্যাঁ, আমি অমৃতসরেই থাকি। আমি সাহেবনগর পুলিশ থানা থেকে পিএসআই আহুজা বলছি। আপনি কি সুনিতা বস্তিকে চেনেন? আগে হ্যাঁ, চিনি। এই নবীন পুরীর সঙ্গে দেখা হয়েছিল আপনার 2 বছর আগে কোনো বিয়েতে। আপনি চুপচাপ একলা বসেছিলেন, এই নবীন আপনার সামনে এসে বসে। আপনাদের দু চোখের মিলন হয় আর প্রথম দেখাতেই প্রেম। এইরকমই কিছু হয়েছিল আমাদের মধ্যে। উনি তো বিবাহিত, বাচ্চাও আছে। তবুও একাই ছিল, হাঁপিয়ে উঠেছিল, কষ্টে ছিল ওই জল্লাদের কাছে। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো? আর আমি আসতেই ফোনটা কেটে দিলে? কেউ তো না, ও আমার কলোনির বান্ধবী, ওর ফোন ছিল। বান্ধবী? হ্যাঁ। বান্ধবীর নামটা কি? নবীন পুরী? তুমি এত খারাপ হয়ে গেছো? 2টো সন্তান, সেটাও ভুলে গেছো? তুমি তো একদম চরিত্রহীন হয়ে গেছো। বেহায়া নির্লজ্জ মহিলা। 2.5 ঘন্টায় 250 মেসেজ। মানে? কাল যখন টিভি দেখছিলে তখন ফোনটার কথা ভুলে গেছিলে, আর তখন ফোনটা আমি দেখেছি। নবীন পুরীর সাথে পুরো স্টোরিটা আমি পড়েছি। নোংরামির একদম শেষ সীমায় পৌঁছে গেছো। এতটা বয়স হয়ে গেছে তবু এখনো নোংরামও মাথা থেকে যায়নি। যা কিছু করছো না ওগুলো এবার বন্ধ করো, এবার না হলে শেষ করে দেবো। অ্যাকচুয়ালি সম্পর্কটা অনেকটাই এগিয়ে গিয়েছিল। আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল। কুলজিতের বাড়িতে দেখা হতো আগে, বাচ্চারা আর কুলজিতের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর। কিন্তু ওই মেসেজগুলো ধরা পড়বার পর আমাদের দেখা করা খুব অসুবিধা হয়েছে। এই প্রেমটা সহজে করবার জন্য আপনি কুলজিৎকে খুন করলেন? না স্যার, আমি এরকম কিছু করিনি। আমি জানি স্যার কুলজিৎ মারা গেছে, কিন্তু এর মধ্যে সুনিতা ইনভলভ ছিল এটা আমি জানতাম না। শিওর? কোনো আন্দাজ নেই? গড প্রমিস স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আর স্যার, যদি গীতা এর মধ্যে ইনভলভ থাকে তো আমি কি করতে পারি স্যার? খুব খারাপ কাজ করেছে। খুব ভুল, শকিং। কারণটা এই নয় যে এই পদক্ষেপ নিয়েছেন, বরং কারণটা হলো এই মার্ডারে আপনার সঙ্গের লোকটি আর কেউ নয়, আপনাদের ছেলে মোহিত। স্যার, আরও একটা মিথ্যে ধরা পড়েছে। আবার কি? কুলজিৎ বস্তির ছেলে মোহিত, ও বলেছিল 2রা আগস্ট রাত 1টার সময় ও বাড়ি ফিরেছিল, কিন্তু 9:30 থেকে ও রামকিরণ কলোনির বাড়িতেই ছিল। 9:30 থেকে 1টা পর্যন্ত মোহিত নিজের বাড়িতেই ছিল? না স্যার, 11টা অবধি। এরপরে ওর লোকেশন ওয়াগা রোড ক্যাম্পের দিকে। 2রা আগস্ট রাত 9টা নাগাদ ও ওর বন্ধু দিলজিৎকে ফোন করেছিল। তারপর দিলজিৎ আর মোহিত দুজনেই ক্রাইম সিনে ছিল স্যার। এর মানে বিষটা বাড়িতেই ছিল? বাড়িতে আর বাড়ির লোকের মধ্যে। পারিবারিক অশান্তি, তাই তো? সেই রাতে অর্জুন ক্ষীর নিয়ে যদি না আসতো তাহলেও ওর সেটা শেষ রাত হতো, তাই তো? মোহিত আমার খুব ভালো বন্ধু হয়। আর কুলজিৎ কাকু তো মানে ওর সব থেকে বড় শত্রু হয়ে গেছিল। কি করে? এত সন্দেহ, এত কড়াকড়ি যে একটা মানুষ নিঃশ্বাসও নিতে পারবে না স্যার। বিষের আইডিয়া কার ছিল? স্যার, আইডিয়াটা ওর ছিল। বিষের বোতলটা আমি নিয়ে এসেছিলাম স্যার। ওই রাতে মোহিতের মায়ের ওর বাবাকে খাওয়ানোর কথা ছিল। কখন কিভাবে সেটা আমি জানি না স্যার।
নবীন ও সব জেনে গেছে। কিন্তু কিন্তু এখন কি করব? কিচ্ছু না, আমার সাথে একটু রাগারাগি করছিল, আর আমরা বাড়িতে দেখা করতে পারবো না, বাইরেই দেখা করতে হবে। কি হচ্ছে বাবা? তুই এত টেনসড হয়ে আছিস কেন? আমি তোমার টেনশন জানি মা। আমি কি জানিস তুই? বল না, কি জানিস তুই? না, নবীনপুরি যেখানে আসে যায়, কিন্তু এতে দোষের কি আছে? তুমি যেটা করেছো ঠিকই করেছো। এমন শয়তানের সঙ্গে তুমি তুমি এতগুলো বছর কি করে কাটিয়ে দিলে বলো তো মা? আমি ওনার সঙ্গে ওনার নিচে আমি বাঁচতে চাই না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে মা। আরে ওনার সাথে কথা বলতে গেলে বাজে কথা, ওনার কাছে পয়সা চাইতে গেলে বাজে কথা, সবকিছুতেই ওনার মর্জি। মা, আমি তোমাকে আর আরতিকে এই জেল থেকে বার করবই। এই মানুষটাকে আমাদের জীবন থেকে বার করতেই হবে। কি করে? দোসরা অগস্ট রাতে কুলজিৎ বস্তির খুনের পুরো প্ল্যানিং তার স্ত্রী আর তার ছেলে মিলে করে রেখেছিল। সেই দিন রাতে কুলজিতের লস্যিতে সুনিতার বিষ মেশানোর কথা ছিল, কিন্তু আসল সময়ে বাড়ির বেল বাজল। অর্জুনের হাতে করে ক্ষীর আসা এই প্ল্যানে সোনায় সোহাগা হয়ে দাঁড়ালো। এবার লস্যির জায়গায় ক্ষীরে বিষ মেশানো হলো, আর সুনিতা এবং মোহিত একজন উপযুক্ত মার্ডার সাসপেক্ট পেয়ে গেল অর্জুন বাস্তি রূপে। এই এতটা বিষ আপনার আর আপনার ছেলে মোহিতের মধ্যে ভরা ছিল নাকি আরতির মধ্যে ভরা আছে? ওই দিন রাতে কম্পাউন্ডে ও সত্যি ওর বাবার গাড়িটা দেখেনি নাকি আমাদের মিথ্যে বয়ান দিয়েছিল? এই সবের ব্যাপারে আরতি কিছুই জানতো না। দুর্ব্যবহার যেন ওনার রক্তে। এমনটা নয় যে শুধু ঠাকুরপুর সাথেই এমন ব্যবহার করত। আপনারা বিশ্বাস করবেন না, আমাকে আর মোহিতকে তো রোজ অপমান করত, সব সময়। বাচ্চা দুষ্কর হয়ে পড়েছিল। এখন আপনারা কোন স্বাধীন খুশিয়াল জীবনযাপন করবেন? আপনার ছেলের জীবন তো এখনো শুরুই হয়নি। আপনারও শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। আপনি এত বড় একটা অপরাধ করবার সিদ্ধান্ত নিলেন, এর বদলে তো সোজাভাবে স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইতে পারতেন। আপনার ছেলের ভুল চিন্তাধারাকে আপনি উস্কে দিলেন। স্যার, আমি আপনাকে বলেছিলাম তো আমাদের মধ্যে ঝামেলা ছিল, তবে এতটাও নয় যে মেরে ফেলতে হবে। আমিও বলেছিলাম যে তাজ্জব হব না, কারণ নিজের লোকে নিজের লোকের রক্ত ঝরায়। এই কেসে আমার প্রথমে মনে হয়েছিল যে এক ভাই অন্য ভাইকে বিষ দিয়েছে, কিন্তু ভাই নয়, এক মা আর ছেলে মিলে তার স্বামী এবং পিতাকে হত্যা করেছে। কাকু ধাবাটা খুব ভালোভাবে চালাচ্ছে, আর তুমি শুনে অবাক হবে, আমাকে কাকু ততটাই ভাগ দিয়েছে যতটা বাবার পাওয়ার কথা ছিল। আচ্ছা মা, মানছি যে বাবা একটু রাগী ছিল। বাবা কি সত্যি এরম ছিল যার জন্য তুমি আর দাদা এভাবে মেরে ফেললে? জিতেশ বর্মা
এই কেসে চতুর্থ অভিযুক্ত এখনো ফেরার রয়েছে আর পুলিশ তাকে ধরার জন্য ম্যানহান্ট লঞ্চ করেছে। গাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস মোহিত বসি আর দলজিতের সঙ্গে ম্যাচ করে গেছে। সম্পূর্ণ তদন্তের পর পুলিশ নবীন পুরীকে ক্লিন চিট দিয়ে দেয়, এটা জানিয়ে যে এরকম কোনো তথ্য সামনেই আসেনি যা এটা প্রমাণ করতে পারে যে নবীন সুনিতার এই মার্ডার প্ল্যানের বিষয়ে কিছুই জানত না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.